অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। দেহের বিশেষ ধরনের দুটো স্নায়ুকোষ তাদের এই দুটো পদার্থের ঘ্রাণ পেতে সাহায্য করে। এই বিশেষ ঘ্রাণ জীবিত কৃমিকে তার সঙ্গীর মৃত্যু হয়েছে বলে বার্তা দেয়। এতে তাদের শরীরগত ও আচরণগত কিছু পরিবর্তন হয়। তারই ফলে তারা অপরিণত বয়সে ডিম পাড়ে আর তাড়াতাড়ি মারা যায়। এ বিষয়ে আরও গবেষণা চলছে। সেল রিপোর্টস জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় এই তথ্য জানা গেছে। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই যে বিভাগ, সেখানে তিনি অধ্যাপনা করেন এবং সেখানকার যে কাজকর্ম সেটা সম্পর্কে আমাদের আগ্রহ এমনিতেই রয়েছে। বিশ্ব পরিবেশ দিবসের প্রেক্ষিতে এই আগ্রহটা খুব স্বাভাবিকভাবেই বেড়েছে, আর তাই তাকে আমন্ত্রণ জানানো, তিনি এসেছেন। স্বাগত জানাই আপনাকে। প্রথমেই জানতে চাইব, প্লাস্টিক ঘিরে আমাদের যে উদ্বেগ, সে উদ্বেগ তো আজকের না, সে অনেক দিনের। এখন এই বিষয়টা যে প্লাস্টিক আমাদের প্রয়োজন, আবার একই দিকে প্লাস্টিকের বর্জ্য ভয়ঙ্কর একটা বিষয় তৈরি করে, সেটাকে আপনারা কিভাবে দেখেন? হ্যাঁ, দেখুন, আমরা কেউই প্লাস্টিক ছাড়া চলতে পারি না। আর এখন প্লাস্টিক সম্পর্কে বলতে গেলে একটু ইতিহাস জানা দরকার। প্লাস্টিকের অ্যাকচুয়ালি জন্ম হয় যেটা সিনথেটিক প্লাস্টিক, দু ধরনের প্লাস্টিক হয়। সিনথেটিক একটা ন্যাচারালটা প্লাস্টিক তো সেরকম কিছু নেই, কিন্তু পলিমার যেটা আছে সেটা ন্যাচারাল সিনথেটিক। আমরা বলি যে প্লাস্টিকই শুধু, কিন্তু প্লাস্টিকের সঙ্গে সঙ্গে পলিমারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্লাস্টিক আর একটা হচ্ছে রাবার। রাবারের একটা বিরাট ইন্ডাস্ট্রি সাল নাগাদ, যখন ওই গুডিয়ার যখন রাবার প্রসেসিং এরা ডেভেলপ করছিল, সেটা রাবারই প্রথম ডেভেলপ হয়। তারপরে আসে হচ্ছে 1907 সালে, যখন হচ্ছে বেকেল্যান্ড ফার্স্ট কমার্শিয়াল যে প্লাস্টিক, যেটা বেকেলাইট নামে পরিচিত, সেটা পেটেন্ট হয়, সেটা তখন মার্কেটে আসে। তারপরে 1940-এর পরে সমস্ত সিনথেটিক প্লাস্টিক, যেমন পলিথিলিন আছে, পলিপ্রপিলিন আছে, পলিস্টাইরিন আছে, অসংখ্য প্লাস্টিক। অ্যাকচুয়ালি প্লাস্টিকের কমার্শিয়াল ব্যবহার যেটা, সেটা শুরু হয় 1950-এর পর থেকে, এবং সেটা ধীরে ধীরে তার আস্তে আস্তে পপুলারিটি বাড়ছিল। কিন্তু হিউজ পরিমাণে পুরোটাই প্লাস্টিক ডিপেন্ডেন্ট, যেটা আমরা বলি নির্ভরতা, সেইটা শুরু হচ্ছে 2007-এর পরের থেকে। মানে 2000-এর পরের থেকে তার অ্যাকচুয়াল যে মানে ওতপ্রোতভাবে সবকিছুতে প্লাস্টিক ছাড়া হবে না, সেটা শুরু হয় 2007। আপনি যদি একটা গ্রাফ দেখেন, সেখানে দেখা যায় 1950 থেকে 2000 সাল পর্যন্ত গ্রাফের পরিমাণ খুব ধীরে ধীরে বাড়ছে, কিন্তু হঠাৎ যেন বুমেরাং, মানে বুম করে যেটা ব্লাস্ট করে মতো, 2007-এ সেটা অন্তত 5 to 10 টাইমস বেড়ে গেল। এবার তারপরের থেকে ওর জার্নি যেই বুম করে শুরু হলো, এই আর থামবে না, থামার জায়গা নেই। আর যত প্লাস্টিকের ব্যবহার হবে, তার যেহেতু প্লাস্টিক, বেশিরভাগ প্লাস্টিকটা হচ্ছে ডিগ্রেডেবল না, যেটা সহজে ডিগ্রেড হয় না, মানে কয়েকশো বছরেও কিছু হবে না। এইটার যেমন ভালো দিকও আছে, খারাপ দিকটাও অনেকটা বেশি আছে। এখন প্লাস্টিক ছাড়া আমরা কেউ চলতে পারবো না, যতই চারিদিকে স্লোগান উঠুক আর যাই করুক যে প্লাস্টিক বন্ধ করতে হবে। আমরা যে পলিমার বিভাগের আমরা অধ্যাপক হয়ে, আমরা এই প্লাস্টিককে আমরা তো মানে ভগবানের একটা দান বলি, কারণ এই এমন একটা ম্যাটেরিয়াল কি বস্তু, যেটা দিয়ে আপনি দেখুন যে কোনো মেটাল, সিরামিক বলুন, এগুলো দিয়ে কোনো জিনিসই আপনি আপনার পছন্দ মতো সবকিছু বানাতে পারবেন না, তার একটা লিমিটেশন আছে। যেমন মেটাল দিয়ে মেটালিক আসবাবপত্র কিংবা বাসন যা খুশি সেইগুলোই আপনি বানাতে পারেন, কিন্তু প্লাস্টিক সমস্ত ক্ষেত্রে ঠিক। এখন যে কথাটা খুব জরুরি হয়ে দেখা দিয়েছে, যে প্লাস্টিকের যে বর্জ্য ওয়েস্ট প্লাস্টিক, সেইটা খুব বেশি রকম সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেননা তার ম্যানেজমেন্ট বলে ঠিক কি হতে পারে, মানুষ এখন সেটাই জিজ্ঞাসা করছেন যে ম্যানেজমেন্ট বলতে ঠিক কি। আবারও আপনারা কিভাবে বিষয়টাকে দেখেন এবং আপনারা কিভাবে এর সমাধানের পথটা বোঝেন, আমাদের যদি জানান, শ্রোতাদের যদি একটু জানান। আসলে দেখুন, প্লাস্টিক হচ্ছে একটা ভগবান প্রদত্ত বস্তু, যেটা এত ভালো একটা ম্যাটেরিয়াল থাকা সত্ত্বেও আমরা সেটার ব্যবহার জানি না। কেন বলছি ব্যবহার জানি না?
দেখুন, প্লাস্টিক আমরা ইউজ করলাম, ব্যবহার করে আমরা কি করলাম, সেটাকে ফেলে দিলাম যত্রতত্র। এখন যে পলিউশন যেটা বেড়ে গেছে কিন্তু এই যত্রতত্র ফেলে দেওয়ার জন্যই। যদি আপনি সঠিক উপায়ে প্লাস্টিকটাকে নির্দিষ্ট জায়গায় ফেলেন, সেটাকে খুব সহজেই রিসাইকেল করা যায়, যেটা অন্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেমন করা যায় প্লাস্টিকটাকেও করা যায়। কিন্তু আমরা কি করি, যখনই কোনো একটা জিনিস, এখন ধরুন আপনারা বাজারে গেলেন, আমরা বাজারে গেলাম, বাজারে গেলে আমরা কেউ বাজারে ব্যাগ নিয়ে যায় না, আমরা প্লেন খালি হাতে চলে যাই। কেনার পরে আমরা বলি দাদা একটা প্লাস্টিকের ব্যাগ দিন। ঠিক আছে, তুমি ব্যাগ নিয়ে এসছো, ভালো কথা, কিন্তু আমরা কি করি, সেই ব্যাগটা ইউজ করার পরে আমরা গোটা করে পাশে ফেলে দিলাম, সেইটাই আবার রাস্তায় ফেলে দিলাম, যেখানে খুশি ফেলে দিলাম। এই যেখানে খুশি ফেলাটাই হচ্ছে এখন বুমেরাং হয়ে গেছে। এবার আপনি যদি সঠিক উপায়ে এটাকে যদি ব্যবহার নির্দিষ্ট জায়গায় ফেলেন, সেটাকে সুন্দরভাবে রিসাইকেলিং প্রসেসের মধ্যে যদি আনা যায়, তাহলে কিন্তু এই যে দূষণ বলে চারিদিকে আমরা চিৎকার করছি, সেটা কিন্তু অনেকটাই কমানো যাবে। আচ্ছা, এই রিসাইক্লিং এর প্রসঙ্গ যখন এসেই গেল, তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নটাও আসে যে প্লাস্টিক রিসাইক্লিং এর ক্ষেত্রে আমরা যতটা দাবি শুনি যে হওয়া উচিত বা হয় বলে ভাবি, পরিসংখ্যানে দেখা যায় ততটা হয় না এবং পরিমাণটা বেশ কমই। সমস্যাটা কোথায়? একটা সমস্যা আমরা এভাবে শুনি যে এই যে বর্জ্য প্লাস্টিক, সেটাকে কুড়িয়ে আলাদা করার যে সমস্যা, সেটা একটা, কারণ দুরকম প্লাস্টিক মিশে গেলে আবার সেটাকে একইভাবে গলানো যায় না, অপ্রয়োজনীয় বস্তু তৈরি হয়। কিন্তু রিসাইক্লিং এর যে ব্যাপারটা, ধরুন গবেষণাও তো চলছে, এটার মধ্যে নতুন নতুন পদ্ধতি আসছে, আমরা এমনকি এশিয়াতেও কয়েকটা নতুন প্রযুক্তির কথা উল্লিখিত হতে দেখেছি। তো আপনি যদি একটু বলেন যে রিসাইক্লিং এর যে ব্যাপারটা, সেটা ঠিক আমাদের কোন জায়গায় আছে, আমরা কতটা রিসাইক্লিং করতে পারছি এবং সেটা করে কতটা উদ্ধার পেতে পারছি। দেখুন, সরকার একটা নিয়ম এনেছে, যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করে দিয়েছে। এর একটা মাত্রই কারণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলো দেখবেন খুব পাতলা হয়, এবং সরকার সেটাই বারণ করেছে, কারণ এই পাতলা প্লাস্টিক গুলো যখন রিসাইক্লিং প্রসেস সেটা যখন ওই প্লাস্টিক শিটগুলো কাটা হয়, সেইগুলো কিন্তু কাটতে খুব ডিফিকাল্ট হয়, কারণ ওরকম শার্প ব্লেড যতই করা হোক না কেন সেটা সম্ভব না। একটা যদি 50 মাইক্রনের প্লাস্টিক গুলোতে অনেকটা অ্যাডভান্টেজ থাকে, সেইগুলো সহজেই রিসাইকেল করা যায়। আমরা অনেকেই পছন্দ করি যে মাটির ভাঁড়ে আমরা চা খাবো, কিংবা মাটির ভাঁড়ে কিছু একটা করব, সেটা নাকি ইকো ফ্রেন্ডলি। কি করে হয় ইকো ফ্রেন্ডলি আমাকে বলুন। কারণ মাটির ভাঁড়ে আমি একটা চা খেলাম, চা খাওয়ার পরে সেই মাটির ভাঁড়টা ফেলে দিলাম। এবার আমরা কখনো ভেবে দেখি যে ওই মাটির ভাঁড় যেটা আমরা ইউজ করলাম, ব্যবহার করলাম, ফেলে দিলাম, সেটা কি কখনো মাটির সঙ্গে মিশে যায়? কোনোদিন মেশে না। ঠিক একই রকম প্লাস্টিকও সেটা মেশে না। তাহলে প্লাস্টিককে, তাহলে একটা মাটির ভাঁড় সে মিশছে না, প্লাস্টিক ভাঁড়ও মিশছে না, তাহলে আমরা প্লাস্টিককে শুধু দোষারোপ করছি, মাটির ভাঁড়কে কেন দোষারোপ করছি না? যেখানে মাটির ভাঁড়কে আপনি যেটা ইউজ করবেন সেটা কিন্তু আর কিছু করা যাবে না, কিন্তু প্লাস্টিকটাকে আপনি রিসাইকেল করতে পারবেন। এটা একটা মজার ব্যাপার। এটা আমি আমার ছাত্রছাত্রীদেরও বলি যে আমাদের যে ধারণা, যেহেতু আমরা মাটির সঙ্গে একটা রিলেটেড, আমরা ভাবি ওটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, ডিগ্রেডেবল, কিন্তু আপনি পোড়া মাটি, যখন মাটির ভাঁড় পুড়িয়ে ফেলা হয়, সেটা কিন্তু কোনোদিন ডিগ্রেডেবল হয় না। আপনি কয়েকশো বছরই ওইভাবেই পড়ে থাকবে। দেখুন, সেই পুরনো ঐতিহাসিক যুগে সে মাটির নিচ থেকে মাটির ভাঁড় পাওয়া যায়, তাহলে সে তো ডিগ্রেডেবল হলে তো মিশে যেত, কিন্তু সেটা সেইভাবেই রয়েছে, তাহলে সেটাও কিন্তু নন ডিগ্রেডেবল। অথচ সেইটার পিছনে আমরা কেউ পড়ছি না, কারণ তার ব্যবহারে একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু প্লাস্টিক যেটা, আমরা কিন্তু প্লাস্টিকটাকে দোষারোপ করছি। কারণ কি দোষারোপ করছি? এই কারণে আমরাই বিপদে পড়ছি। কিভাবে বিপদে পড়ছি? আগে দেখুন, বৃষ্টি হলে কলকাতা শহরে কিন্তু 1 ঘন্টা বৃষ্টি হলে আপনার 1 হাঁটু জল জমে যাবে। তার একটাই কারণ হচ্ছে সমস্ত ম্যানহোলে যেখান দিয়ে আমরা জলগুলো পাস হয়, সেইগুলো সব প্লাস্টিক দিয়ে আটকে গেছে। এইবার আমাকে বলুন তো, ওখানে প্লাস্টিকটা এলো কি করে? আমরাই তো দায়ী তার জন্য। ঠিক। ফলে নাগরিক সচেতনতার একটা জায়গা যদি না থাকে, তাহলে প্লাস্টিক কোথায় ফেলা হচ্ছে, কিভাবে ফেলা হচ্ছে, এটা সবথেকে জরুরি সমস্যা হয়। কারণ আমি যখন আমেরিকাতে ছিলাম, তখন দেখেছি সেইখানে আমরা যারা এইখানে বসে প্লাস্টিকের একটা প্যাকেটে কিছু কিনে সেটা আমরা রাস্তাতেই ফেলছি, এই আমরাই যখন আবার আমেরিকায় যাব কিংবা বিদেশে যাব, আমরা কিন্তু সেটা কখনো করব না। আমরা নিজেরাই বলি, দেখো ওই দেশ কত সুন্দর পরিষ্কার, আমার দেশ কত নোংরা। কে করেছে?
এখানে তো সরকারের আমরা দোষ দিই, সরকার কি ফেলেছে? না, এটা আমরা সাধারণ মানুষই ফেলি, সাধারণ মানুষই নোংরা করি। তাহলে জনসাধারণ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ কিন্তু এই প্লাস্টিকের যে পলিউশন বলে চিৎকার হচ্ছে সেটা কিন্তু কোনোদিনই কমবে না। আপনি যত টেকনোলজি আনুন না কেন, কোনোদিনই সমস্যার সমাধান হবে না। ঠিক। আমরা এক্ষেত্রে যাকে বলে নাগরিক বোধবুদ্ধি, প্রশাসনিক হস্তক্ষেপ, এই প্রসঙ্গগুলোতে চলে আসি। উপায় নেই, এটার আলোচনাও করতে হয়। যদিও এই আলোচনাও শেষে উঠে আসে যে ধরা যাক সবকিছু সুষ্ঠুভাবে বন্দোবস্ত করা গেল, প্লাস্টিক ফেলা হলো ঠিক জায়গায়, কিন্তু অবশেষে সেই প্লাস্টিকগুলোই বা কোথায় যাচ্ছে? মানে যেহেতু মহাসাগরে প্রচুর পরিমাণ প্লাস্টিকের বর্জ্য জমা হচ্ছে, অন্যান্য জায়গায় জমা হচ্ছে, কোথাও তো একটা সেটা ফেলা হবে, সেটাও একটা প্রশ্ন এসে যাচ্ছে। কিন্তু আমি এই প্রশ্নে বেশি না গিয়ে আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু বিজ্ঞানের অনুষ্ঠান অন্বেষা, আপনাদের এখানে বা আপনাদের পরিচিত মহলে কি ধরনের কাজ হচ্ছে যেখানে প্লাস্টিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিছুটা আশাবাদী হতে পারি? যেমন দেখুন, ভারতবর্ষে প্রচুর কাজ হচ্ছে। যেমন প্লাস্টিক বর্জ্য যেগুলো ডিসকার্টেড যেগুলো বলি আমরা, সেইগুলো রিসাইকেল করে কিন্তু রোড কনস্ট্রাকশন চলছে। আপনি বলছেন যে এই যে এত প্লাস্টিক আমরা ইউজ করছি, যেগুলো আমরা বর্জ্য হিসাবে চলে যাচ্ছে, সেগুলো কি হবে? সেইগুলো কিন্তু রিসাইকেল করলে প্রচুর জিনিস, এই যে আমরা এই প্লাস্টিকের চেয়ারগুলো ইউজ করছি, সমস্ত রিসাইকেল দিয়েই বানানো যায়। এবার 100% না, তার মধ্যে ভার্জিন পিওর পলিমারও থাকতে হবে, প্লাস আপনার রিসাইকেল পলিমার, সেইটাও আমার প্লাস্টিকগুলো ইউজ করা যেতে পারে। এখন প্রচুর গবেষণা চলছে। যেমন যে আগে যেমন ছিল যে টায়ার ইন্ডাস্ট্রিতে টায়ার যখন ইউজ হয়ে যায়, যখন ফেলে দেওয়া হয়, সেটা কিন্তু আর কোনোভাবে ইউজ করা যেত না, কারণ ওটা একটা প্রপার্টি, কারণ ওটা হচ্ছে ক্রসলিঙ্ক পলিমার, যার জন্য সেটা দিয়ে কিছু। কিন্তু এখন গবেষণা করে সেইটাতেও কিন্তু রিসাইকেল করে নতুন ডেভেলপ কিছু করা হচ্ছে। আমি পার্সোনালি আমার নিজস্ব ল্যাবে, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আমি এটা একটা ফোকাস করেছি, যেটা আমি প্রথম যে প্লাস্টিক বোতল, যেটা আমাদের সব থেকে টপ লেভেলের যারা যে প্লাস্টিকগুলো ইউজ হয়, পলিইথিলিন, পলিপ্রপিলিন, আর তৃতীয় নম্বর হচ্ছে পলিইথিলিন টেরিপথ্যালেট, যেগুলো হচ্ছে বোতল ইন্ডাস্ট্রিতে, ড্রিঙ্কস ইন্ডাস্ট্রিতে, খুব প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে এক্সটেন্সিভলি ইউজ হয়। এবার দেখুন, পলিপ্রপিলিন, পলিইথিলিন এইগুলো আপনাকে রিসাইকেল করা যায় না, সম্ভব না কেমিক্যালি। কিন্তু পলিইথিলিন টেরিপথ্যালেট, যেটা পেট আমরা বলি সংক্ষেপে, সেটা কিন্তু কেমিক্যালি সহজেই রিসাইকেল করা যায়। এবার আমি পলিমার বিজ্ঞানী হয়ে সেখানে আমার একটা ইচ্ছা ছিল যে এই পলিমার থেকে কি করে, কারণ আমার হচ্ছে বায়োপলিমার নিয়ে কাজ, যেটা দিয়ে টিস্যু ইঞ্জিনিয়ারিং আমরা কাজ করি, সম্পূর্ণ নতুন একটা অধ্যায়, মানে যুগ শুরু হতে যাচ্ছে। সেইখানে আমরা যেটা আমি করি, যেটা ওই পেট ওয়েস্ট থেকে, প্লাস্টিক ওয়েস্ট থেকে, সেইখান থেকে আমরা একটা মনোমার কেমিক্যালি আমরা তৈরি করি, একটা কম্পাউন্ড, সেইটা দিয়ে আমরা নতুন বায়োপলিমার বানাই। যেই বায়োপলিমারটা হচ্ছে টিস্যু ইঞ্জিনিয়ারিং। টিস্যু ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা একটু আমি বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। টিস্যু ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন, ধরুন আমার বডিতে একটা কেটে গেল স্কিনে, ওটা কি হয়, আমরা একটা কোনো ওষুধ দিয়ে, ডেটল দিয়ে পরিষ্কার করে, যদি বেশি বড় কাট হয়ে যায় তাহলে আমাদের সেলাই দিতে হবে, ছোট কাট হলে জাস্ট ব্যান্ডেজ করে দিলে ঠিক হয়ে যায়। কিন্তু আপনার ধরুন আঙুল কেটে পড়ে গেল, সেই আঙুল তো আর তৈরি হবে না, কিন্তু টিস্যু ইঞ্জিনিয়ারিং এ দ্যাট ইজ পসিবল। যেমন আমি 2019 সালেই একটা অপারেশন হয়েছিল, ডক্টর সৃঞ্জয় সামথিং নাম ওনার, সৃঞ্জয় রায় মনে হয়, উনি হচ্ছে খুব নাম করা প্লাস্টিক সার্জন। তা উনি আমার সঙ্গে কোলাবোরেটলি কাজ করবে যে টিস্যু ইঞ্জিনিয়ারিং এর উপরে, সেই কারণে আমার কাছে আসেন। তা উনি আমাকে, তখন আমরা কথা বলি, সেই হিসাবে আমরা ঠিক আছে ডিসাইড করি আমরা কিভাবে কাজ করব ইন ফিউচারে। তখন উনি আমাকে একটা অপারেশনের জন্য বললো যে একটা পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার থাইতে পুরো একটা, মানে কি বলবো, 12 mm বাই 12 mm এরিয়া, 6 ইঞ্চ মতো, 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ এরিয়া পুরো স্কিন ড্যামেজ হয়ে যায়। এইটা কিন্তু কোনোদিন আপনার রিজেনারেট হবে না, ওখানে কিন্তু আপনার ড্যামেজ থেকেই যাবে, মানে একটা গর্ত মতো থেকে, যেমন দাগ থাকে, গর্ত থাকে, একদম। কিন্তু টিস্যু ইঞ্জিনিয়ারিং এ একটা পলিমার দিয়েই বানানো হয়, সেইটা হচ্ছে ওই পলিমার আমরা স্ক্যাফোল্ড বলি, সেইটা ওই জায়গা, ক্ষত জায়গায় শুধু বসিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেবে, দিয়ে উইদিন 2 months আবার আপনার নতুন স্কিন, আপনি বুঝতেও পারবেন না ওখানে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। এইটা হচ্ছে মানে বিউটি অফ টিস্যু ইঞ্জিনিয়ারিং। তা আমরা সেই টিস্যু ইঞ্জিনিয়ারিং এ যে স্ক্যাফোল্ড বানানোর জন্য যে পলিমার দরকার, দ্যাট ইজ বায়োপলিমার, এই বায়োপলিমারটা আমি বানিয়েছি প্রথম 2014 সালে, যখন ISC ব্যাঙ্গালোরে আমি গবেষণা করি যে
পোস্টডক, সেইখানে আমি প্রথম একটা বায়োপলিমার বানাই, যেটা কিনা টিস্যু ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাজ এ স্ক্যাফোল্ড ম্যাটেরিয়াল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমার এখানে 2016-তে আমি যে জয়েন করি, আমার প্রথম যে পিএইচডি স্টুডেন্ট, সে ওই টপিকের উপর কাজ করে তার পিএইচডি শেষ করেছে গবেষণা, এবং আমাদের প্রচুর পাবলিকেশন আছে, আমার ওয়েবসাইটে সমস্ত কিছু ডিটেলস পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি অধ্যাপক কিশোর সরকারের সঙ্গে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক। তিনি এই বিভাগে তিনি পড়াচ্ছেন, গবেষণার কাজ চালাচ্ছেন, তার ছাত্রছাত্রীরাও এই কাজ করছে। আজকে তার সঙ্গে কথা বলার যে প্রয়োজনটা, সেটা আপনারা আন্দাজ করতেই পারছেন। আজকে বিশ্ব পরিবেশ দিবস, আর সেখানে আমরা এই আলোচনাটা করছি যে প্লাস্টিককে আমরা কিভাবে দেখব, প্লাস্টিককে যাকে বলে ম্যানেজ করব কিভাবে, তার ব্যবস্থাপনা করব কিভাবে, যাতে তা দূষণ না ঘটাতে পারে। যেহেতু এই দূষণটাকে শেষ করা বা এই দূষণের একটা ইতিবাচক সমাধান ঘটানো এবারের পরিবেশ দিবসের মূল লক্ষ্য, রাষ্ট্রসংঘ থেকে সেরকম ঘোষণাই করা হয়েছে। এবং এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি বায়োপলিমারে। আমার মনে আছে অধ্যাপক সরকার, বহুদিন আগে, প্রায় 25-26 বছর আগেকার কথা, যখন আইআইটি খড়গপুরে আমরা প্রথম দেখলাম এক ধরনের পলিমার তৈরি হয়েছে, যেখানে এই লম্বা শৃঙ্খল বা চেইনের মাঝখানে কিছু কিছু বায়োডিগ্রেডেবল অণু বসিয়ে দেওয়া হয়েছে, যাতে অন্তত যখন ভাঙার সুযোগ পাবে ওই অংশটা ভেঙে যায়, ওই চেইনটা তো লম্বা না হয়। এটা বহুকাল আগেকার কথা, প্রায় 25-26 বছর আগেকার কথা। তো এইবার খুব স্বাভাবিকভাবে সেই দিকে কাজ এগিয়েছে, আরো প্রসারিত হয়েছে। আপনি যখন বায়োপলিমার বললেন তখন ওইটা মনে পড়ে গেল। এবার বায়োপলিমারের গঠনটা কি এর থেকে সম্পূর্ণ আলাদা? কি রকম সেটা? না, পলিমারের আমাদের যে বেসিক প্রিন্সিপাল, পলিমার মানেই হচ্ছে পলিমার। পলি মানে অনেক, মার মানে ছোট ছোট অণু। মানে একই মলিকুল যখন বারে বারে রিপিট হয়ে বড় লম্বা চেন হয়, তখন আমরা পলিমার বলি। তা এইখানে আমাদের বায়োপলিমার মানেই হচ্ছে সেইভাবেই হবে, পরপর জুড়বে। কিন্তু এবার দেখুন, পলিমার দু ধরনের হয়। একটা হচ্ছে দুভাবে তৈরি করা হয়, একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন, আর একটা হচ্ছে কন্ডেনসেশন পলিমারাইজেশন। এবার আমরা যদি ফ্রি রেডিক্যাল করি, জেনারেলি আমরা সেটা বিভিন্নভাবে, মানে একই মনোমার পরপর হবে, সেটা হচ্ছে হোমোপলিমার বলতে পারি। ডিফারেন্ট মনোমার যদি ইউজ করি, কোপলিমার বলতে পারি। কোপলিমারের আবার অনেক ভাগ আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। কিন্তু আমরা যে বায়োপলিমারগুলো তৈরি করি, আমাদের বায়োপলিমারগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমরা যেটা ইউজ করি মনোমার হিসাবে, যেটা আমরা বলি, সেটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে বিশেষ করে যে একক হিসাবে যে মনোমারগুলো আমরা ইউজ করি, সেগুলো কিন্তু সব বায়োমলিকুল। আচ্ছা, যেগুলো আমাদের দেহের মধ্যেই বিভিন্ন, মানে ফুড সাইকেল যেটা আমরা বলি, তারই এক একটা পার্ট। যেমন আমার বায়োপলিমারগুলো সমস্তর মধ্যে, যেমন সিবাসিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যানিটল, এগুলো হচ্ছে সবার নিজস্ব বায়োপলিমার, মানে বায়োমলিকুল। এবার আমি যেটা পেট ওয়েস্ট থেকে যেটা আমরা তৈরি করি, সেইটাতে আমরা কেউ বায়োপলিমারে কেউ কখনো ইউজ করেনি। তার আগে অন্যদিকে সবাই ইউজ করেছে, কিন্তু ওই মলিকুল নিয়ে বায়োপলিমারের মধ্যে কেউ ইনসার্ট করে দেখেনি। এবার আমরা সেটা করে, সেটা দেখেছি যে তার অ্যানিম্যাল মডেলে, সেল স্টাডি করে সমস্ত কিছু দেখেছি, কোনো টক্সিসিটি সেরকম কিছু নেই। তাহলে আমরা সেইভাবে বায়োমলিকুল দিয়েই বায়োপলিমার বানাচ্ছি, যেগুলো ভাঙলে যে ছোট ছোট মলিকুলগুলো তৈরি হবে, সেইগুলো যাতে বডিতে, আমাদের দেহে কোনো ক্ষতি না করতে পারে। এবার আপনি যেটা বলছেন যে খড়গপুরে আপনি দেখেছেন যে বড় বড় চেনের মাঝখানে বায়োমলিকুলের একটা ছোট্ট ইউনিট বসিয়ে দিয়েছে, সেটা ব্রেকডাউন করে বড় চেন হয়ে গেল। কিন্তু সেই বড় চেনটা কিন্তু বড় চেনই যতটা বড়ই ছিল ওইটাই রয়ে গেল। মানে ধরুন একটা 100টা মলিকুল দিয়ে একটা বায়োপলিমার, তার মধ্যে 4টে আপনার ধরুন ওই বায়োমলিকুল রয়েছে। এবার ওই বায়োমলিকুলের জায়গায় হচ্ছে ব্রেকডাউন হবে, কিন্তু 25টা থেকে রয়ে গেল। কিন্তু আমাদের যেটা তৈরি, কিন্তু সবগুলো ব্রেকডাউন হয়ে গেলেও ছোট ছোট যে পার্টগুলো, সেইগুলো কিন্তু সেই বায়োমলিকুল দিয়েই তৈরি। সুতরাং সেইগুলো কোনো আমার বডিতে কোনো ক্ষতি করবে না। সেইগুলো আবার ব্রেকডাউন হয়ে একদম ছোট যেগুলো তৈরি হবে, একদম একক যেগুলো তৈরি হবে, সেইগুলো কিন্তু আবার সেই বায়োমলিকুল, সিবাসিক অ্যাসিড, ম্যানিটল, যেগুলো বললাম। জনসাধারণের উদ্দেশ্যে আমরা বলি আরো একটা কথা বলতে, আর একটা পলিমার আমরা যেমন ডেভেলপ করেছি, সেটা আমরা পাবলিশও করেছি 2020-তেই। সেইখানে কিন্তু আমরা একটা যেমন পেট বোতল, আর একটা হচ্ছে ইলেকট্রনিক ফিল্ড। কারণ এখন ইলেকট্রনিক ফিল্ডে কিন্তু পলিমারের বিরাট একটা অ্যাপ্লিকেশন, যেখানে ইউজ করা হচ্ছে পলিকার্বনেট। আমরা সেই পলিকার্বনেট থেকেও কিন্তু বায়োপলিমার বানাচ্ছি, সেটা রিসাইকেল করে। তাহলে একদিকে যেমন প্লাস্টিক নিয়ে উদ্বেগ, যে প্লাস্টিকের এই সমস্যাটা আমরা সমাধান করব কি করে, প্লাস্টিক বর্জ্যটা
তার থেকে ছড়ানো দূষণ সামলাবো কি করে। অন্যদিকে প্লাস্টিক নিয়ে নতুন নতুন গবেষণা আমাদের পথ দেখাচ্ছে, নতুন পণ্য তৈরির সম্ভাবনা জাগাচ্ছে এবং এমনকি মানুষের চিকিৎসায় সেটা খুব কার্যকরী অবদান রাখছে। আমি আরেকবার রিসাইক্লিং এর ব্যাপারটা ফিরিয়ে আনি, যে আপনারা নিজেই বলছেন যে ইতিমধ্যে বেশ কিছু কাজ হয়েছে এই নিয়ে, রিসাইক্লিং এর ক্ষেত্রেও কাজ হয়েছে। আমরা সেদিন দেখছিলাম যে ডাউনসাইক্লিং, অর্থাৎ যেটা থেকে রিসাইকেল করছি তার থেকে হীনতর পদার্থ তৈরি হচ্ছে, তা না করে রিসাইক্লিং করে আবার আগের মতো অবস্থাতে ফিরিয়ে দেওয়া বা আরো ভালো অবস্থা তৈরি করা, এরকম চেষ্টা হচ্ছে। আমাদের একটু বুঝিয়ে বলবেন ব্যাপারটা কি? দেখুন, একটা হচ্ছে ডাউন স্ট্রিম আছে, একটা হচ্ছে আপস্ট্রিম আছে, আপস্কেলিং আর ডাউন স্কেলিং। তাহলে সবসময় আমরা চাই, দেখুন, যে প্রোডাক্টটা তৈরি হলো, এবার ডিপেন্ড করছে, এই কারণে সরকারের কিছু স্ট্রিক্ট রেগুলেশন দরকার, যে কেউ মানে যখন কোনো প্রোডাক্ট তৈরি করবে সেটার একটা পার্টিকুলার একটা কি বলবো, একটা কোন গ্রেডের পলিমার ইউজ হবে, এইগুলো যেন সব মেনটেন করা হয়। তাহলে কি হবে, যদি আপনার ওয়েস্ট যে ম্যাটেরিয়াল সেটা যদি ভালো কোয়ালিটির হয়, সেটাতে কিন্তু আপস্কেলিং করাটা খুব সহজ। কিন্তু যদি আপনার র ম্যাটেরিয়াল সেটাই যদি পুয়ার কোয়ালিটি হয়, সেটা থেকে আর ভালো কিছু হবে না। বেশ, সুতরাং সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এই যে প্লাস্টিক, যাকে বলে সেপারেশন, প্লাস্টিকগুলোকে আলাদা করা, বিভিন্ন ধরনের প্লাস্টিককে আলাদা, এটা তো আমাদের দেশে মানবিক শ্রম দিয়েই হয়, মানে মানুষ গিয়ে আলাদা আলাদা করে বেশি। আমাদের যে স্বয়ংক্রিয় পদ্ধতি, অটোমেটেড পদ্ধতি, সে তো খুব একটা নেই। সেখানে কি কোনো সমস্যা হয়? দেখুন, এই যে সেপারেশন, এইটা একমাত্র জনসাধারণের উপর ডিপেন্ড করছে। তারা যদি একদম হোম থেকেই, এখন কিন্তু বেশিরভাগ কলকাতার বেশিরভাগ মিউনিসিপ্যালিটি এলাকায়, আমি যেমন বারাসাতে থাকি, সেইখানেও কিন্তু দুটো বিন দিয়েছে, একটা গ্রিন একটা ব্লু। গ্রিনে বলছে হচ্ছে সমস্ত অর্গানিক ওয়েস্ট, যেগুলো আমরা খাবার দাবার খাচ্ছি, সবজি ফল, তাদের খোসা, এইগুলো একটা বিনে। আর সমস্ত ওয়েস্ট যেগুলো প্লাস্টিক, এবার আমি বলবো, যখন আপনার প্লাস্টিক ওয়েস্টটাকে বিনে ফেলবেন, কখনো তার মধ্যে কিছু রাখবেন না। আচ্ছা, ধরুন একটা প্যাকেটের মধ্যে, ওর মধ্যে যেন কোনো কিছু দিয়ে, গিট দিয়ে, মানে আটকে দিয়ে আমরা না ফেলি। মানে অজৈব প্লাস্টিক রইলে তার মধ্যে জৈব খাবার দাবার রইব, সেটা ওরকম না। আপনি একটু দেখুন, এই যে আমরা প্লাস্টিক প্যাকেটের মধ্যে ওই খাবারের উচ্ছিষ্টগুলো আমরা ভিতরে ফেলে, আমরা গিট দিয়ে ফেলে দিই, ওটা কিন্তু কোনোদিন ডিগ্রেড হবে না। যেটা ডিগ্রেড হওয়ার কথা সেটা কিন্তু ডিগ্রেড হচ্ছে না, আমরা ব্যারিয়ার হিসাবে প্লাস্টিক প্যাকেট একটা দিয়ে দিচ্ছি। এবার আপনি যদি সেইটা যদি না করে আপনার খাবারের উচ্ছিষ্ট, সবজির খোসা, ফলের খোসা, এগুলো যদি এমনি ফেলে দিতেন, তাহলে কিন্তু সুন্দর সার তৈরি হতো। আমাদের জনসাধারণের দায়িত্ব, ঘরের থেকেই আমরা একদম সেগ্রিগেশন করেই বাইরে পাঠাই, তাহলে কিন্তু এই অটোমেটিক সিস্টেম কোনোদিন সম্ভব। অটোমেটিক মেশিন, সে তো একটা প্লাস্টিকের মধ্যে কি আছে সেটা খুলে খুলে মেশিন করতে পারবে না। মেশিন সেগ্রিগেশন করতে পারে, তার একটা বিভিন্ন সিস্টেম আছে। সেইটা আপনি মেটাল আর প্লাস্টিক দুটো সাইড বাই সাইড আছে, মেটাল সেগ্রিগেশন হয়ে যাবে, মেশিন অটোমেটিক করে নেবে মেটাল আর প্লাস্টিক। কিন্তু প্লাস্টিকের মধ্যে যদি আবার অর্গানিক কিছু একটা আপনি আটকে দেন, তাহলে কিন্তু সেটা মেশিনের পক্ষে সম্ভব না। তো সেইটা কিন্তু ওই যেটা ম্যানুয়াল পদ্ধতি, সেটা আপনাকেই আমাদের বাড়ি থেকেই তৈরি করে দিতে হবে। যে আমরা ওখানে যদি সেগ্রিগেট করে দিই, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকেই না। ঠিক। শ্রোতা বন্ধুরা, আজকে পরিবেশ দিবস, পরিবেশ ভাবনা, এইটাকে প্রেক্ষাপট হিসেবে রেখে প্লাস্টিক সম্পর্কে আমাদের আলোচনা হলো। অধ্যাপক কিশোর সরকার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের, তিনি আমাদের সঙ্গে কথা বলে বুঝিয়ে দিলেন যে সমস্যাটা কোথায়, কোন জায়গায় সচেতন হওয়া আমাদের উচিত। একই সঙ্গে তিনি জানালেন প্লাস্টিক নিয়ে নতুন নতুন কি গবেষণা চলছে। বায়োপলিমারের কথাটা আলাদাভাবে তার আলোচনায় উঠে এলো, তার গবেষণায় নিজে নিমগ্ন রয়েছেন সেটা তিনি জানালেন, তার ছাত্রছাত্রীরাও এই কাজ করছে এবং তার প্রয়োগটাও তিনি বোঝালেন। আমাদের এই সম্পর্কে আরও প্রশ্ন তৈরি হতেই পারে, অপেক্ষায় থাকবো আপনাদের কাছ থেকে তেমন প্রশ্ন পাওয়ার জন্য। আজকে অধ্যাপক কিশোর সরকারকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমরা নিশ্চয়ই এরকম অনুষ্ঠান আরও করতে পারবো, এই আশা রেখে শেষ করি।